এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আসমার জোড়াজুড়িতে রাজি হয়েছে অতনু, তবে জুড়ে দিয়েছে রাজ্যের শর্ত। সময় বেঁধে দিয়েছে 1 ঘন্টা। যখন বেরোবে তার ঠিক 1 ঘন্টা পর বাড়িতে উপস্থিত হওয়া চাই। জিপ রেখে যাবে অতনু, ওই জিপে করে যেতে হবে উপমাদের। খেলা দেখার বাইরে অন্য কোথাও যাওয়া চলবে না। কি করছে না করছে সব তত্ত্বাবধানের জন্য লোক পাঠিয়ে দেবে অতনু। অন্য শর্তগুলোতে সমস্যা নেই, কিন্তু সাথে লোক পাঠাবে এই শর্তে উপমা নাখুশ। অপরিচিত একজনের সাথে যাবেই হোক না, ছেলেটা ভাইয়ের পরিচিত, উপমার তো নয়। অপরিচিত একটা মানুষের সাথে কোথাও গেলে ঠিকঠাকভাবে মজা করা যায় না, কিন্তু করারও তো কিছু নেই। অনুমতি দিয়েছে এই ধ্যান। সব শর্ত মেনে বিকেলে 3 জনে গুজমুখে বেরোলো। সাথে যে ছেলেটাকে দেওয়া হয়েছে ওর নাম লিখন। কম বয়সী একটা ছেলে, মিনিটে মিনিটে পান খায় আর কথা বলে প্রচুর। উপমা অবশ্য ওর কোনো কথায় তাল দিল না। অভ্র ছোট মানুষ, ও ব্যাস আড্ডা জমাতে পারলো। উপমাদের বাড়ি থেকে স্কুলটার দূরত্ব বেশি নয়, একটু ঘুরে ঘুরে 3-4টে গলি পার হলেই রাস্তার অপরেই। ওরা যখন গেছে খেলা তখন জমজমান, কাছে থেকে যেন খেলা দেখতে পারে সেজন্য লিখন নামক ছেলেটার কত অস্থিরতা। উপমান আবার এসব পছন্দ হচ্ছিল না। অতিরিক্ত তুষামুদ দেখে আশেপাশের মানুষ খেলা বাদ দিয়ে ওকে দেখছে। বিষয়টা অস্বস্তিকর ছাড়া আর কিচ্ছু নয়। উপমা ভাবলো যে করে হোক এ ছেলের থেকে ছাড়া পেতে হবে। খেলা দেখতে এসেছে, একটু উল্লাস না করলে হয়? এটা ওটা কিনে খাবে, অন্যের সাথে গলা মিলিয়ে টিমকে সাপোর্ট করবে, এই তো এসবই তো মজা। সুযোগটা দ্রুত এলো উপমার কাছে। সাথে 3 জন পুরো দমে যখন খেলায় মজে গেল, এক ফাঁকে জান্নাতিকে বলে উঠে পড়লো উপমা আলাদা বসে খেলা দেখবে, সকলের সাথে গলা মিলিয়ে চিল্লাফাল্লা করবে, এই তার উদ্দেশ্য। লিখনের চোখ এড়ানো বড় ব্যাপার হলো না। শহরের অর্ধেক লোক ভেঙে এসেছে এখানে। সে ভিড়ের মধ্যে হারিয়ে টুপ করে বিপরীত দিকে চলে এলো উপমা। ভেতরে তার চাপা উচ্ছ্বাস। কয়েক মুহূর্তের জন্য ভয়ডর ছুটিতে পাঠিয়ে অন্যদের সাথে তাল মিলিয়ে খেলা বেশ উপভোগ করতে লাগলো। তখনও টের পায়নি ওর ঠিক পাশে দাঁড়ানো 4-5টা বখাটের মতো ছেলে বাজে নজরে দেখে যাচ্ছে ওকে। কয়েকজোড়া চোখ দিয়ে ইঞ্চি ইঞ্চি পরক করছে যেন। সম্বিত ফিরল বুকে, কোণের জোর খোঁচায়। চমকে পাশ ফিরতে নোংরা দৃষ্টিজোড়া চক্ষু গোচর হলো। ঘৃণায় গুলে উঠল ভিতরটা। এই মুহূর্তে কোনো রকম ঝামেলা চাইছে না উপমা। এমনিতে অতনুর রাজি ছিল না ওদের আসর ব্যাপারে। ঝামেলা হলে নিশ্চিত বকা খেতে হবে, তাই প্রস্থানের সিদ্ধান্ত নিল। কিন্তু ঝামেলা এড়াতে চাইলেও বখাটেগুলো তো চায় না। নিঃশব্দে উপমাকে প্রস্থান করতে দেখে ওদের সাহস দ্বিগুণ বেড়ে গেল। দ্রুত পা চালিয়ে এসে উপমার ওড়নায় টান দিল একজন। এতখানি স্পর্ধা আর সহ্য করতে পারল না উপমা। কোনো দিকে না তাকে পিছু ঘুরে সপাটে চর বসালো হাতের মালিক ছেলেটাকে। চর খেয়ে ছেলেটা তো হতবিহব্বল, এমনকি আশপাশটাও কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। ঝটকা মেরে ওড়না সরিয়ে বখাটেটার কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে সরসে বলে উঠল, দ্বিতীয়বার কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে এই চরটার কথা মনে রাখবি, কুত্তার বাচ্চা। ধাক্কা মেরে ছেলেটাকে ফেলে দিয়ে দ্বিতীয়বার প্রস্থানের নিমিত্তে পা বাড়ালো উপমা। উপস্থিত জনতা হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। উপমা আর এসবে কিছু যায় আসে না, কিন্তু একটা মেয়ের কাছে মার খাওয়ার মতো অপমান হজম করতে পারলো না বখাটেগুলো। রোষপূর্ণ দৃষ্টিতে উপমাকে দেখে অন্যদিকে চলে গেল। ওরা যে বিষয়টাকে এত সহজে ছেড়ে দেবে না ওদের দৃষ্টিজোড়ায় স্পষ্ট বলে দিল। রাগটা কোনো রকমের নিয়ন্ত্রণ করে উপমা সোজা অভ্রদের কাছে চলে গেল। তাড়াতাড়ি বলল এখনই বাড়ি যেতে চাই। কোনো কারণে চটে আছে বুঝতে পেরে অভ্র আর জান্নাতি ওকে ঘাটালো না। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হলো ওর কথায়। লিখনও অবাক হলো ওর আকস্মাৎ মন পাল্টানো দেখে, কিন্তু কিছু বলল না। অতনুর বোন হয়, বুঝে শুনে কথা বলতে হবে এই মেয়ের সাথে। আগত্যা রওনা হলো ওরা তৎক্ষণাৎ। ওদিকে উপমাদের সমস্ত গতিবিধি দূর থেকে লক্ষ্য করছিল বখাটেগুলো। উপযুক্ত শাস্তি না দেওয়া অব্দি এদের গায়ের রক্ত ঠান্ডা হচ্ছে না। ইতিমধ্যে আরো কিছু ছেলে পেলে জুটিয়ে নিয়েছে ওরা নিজের দলে। সদল বল মোটরসাইকেলে নিয়ে আক্রমণ করবে উপমাদের উপর এই পরিকল্পনায় স্কুল গেটে প্রস্তুত হয়েছে। হাতে ওদের ভয়ানক কিছু অস্ত্র, এবং যে ছেলেটাকে চর মেরেছিল উপমা ওর হাতে মাঝারি সাইজের একটা কাচের শিশি ভরা ঈষৎ হলুদাভ অ্যাসিড। মেয়ে মানুষের এসব বাড়াবাড়ি কিভাবে কমাতে হয় খুব ভালো করেই ওর জানা। ভেতর থেকে কেউ এসে খবর দিল উপমাদের গাড়ি এদিকে আসছে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের স্টার্ট দিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিল সব।
মিনিট খানেক বাদে ঠিক ওদের সামনে দিয়ে পার হলো উপমাদের জিপটা। পেছন পেছন বাকিরাও রওনা হবে। ঠিক সেই মুহূর্তে সামনে মোটরসাইকেলে বসে থাকা কেউ একজন হুট করে চিনে ফেললো লিখনকে। লিখন যে অতনুর সাথে কাজ করে খুব ভালো করে জানা তার। সমক্ষেপণ না করে সে তড়িৎ উগ্র সঙ্গী সাথীদের হাত তুলে থামিয়ে দিয়ে ধীর গলায় বলল, এই মায়ারে কিছু করা যাবে না? মানে কি বলতেছিস তুই? চিন্তা করে বলতেছিস? সকলের সম্মুখে চর খাওয়া ছেলেটা রাগান্বিত স্বরে বলে উঠলে তার দিকে শান্ত দৃষ্টি ফিরিয়ে দিল সামনের জন। বলল, অকালে প্রাণ যদি খোয়াতে না চাস তাইলে চুপচাপ আমার কথা মানি নে। মেয়ের পরিচয় না জানা অবধি একটা টোকা দিবি না কেউ ওর গায়ে। তো আমার সকলের সামনে চড় মারছে। স্বাধীন, ধৈর্য ধর। সব বিষয়ে মাথা গরম করলে চলে না। কিন্তু বললাম না ধৈর্য ধর। হঠাৎ কি হইল ভাই? এই মুহূর্তে বলতে পারবো না। শাউরি আমার হাতে ধরে রাখা এসিডের বোতলটা সশব্দে মাটিতে আশ্রয় ফেলল সাথী নামক ছেলেটা। মোটরসাইকেল থেকে নেমে পড়ল। বন্ধুর উদ্দেশ্যে কয়েকটা গালে ছুঁড়ে মোটরসাইকেলে লাথি মেরে একদিকে হাঁটা ধরল সে। গায়ের জ্বালা দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে তার। ওই মেয়েকে উপযুক্ত শিক্ষা না দেওয়া অব্দি এই জ্বালা প্রশমিত হওয়ার নয়। বেশ কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে রৌনক। আনিস শেখের আটকে পড়া মালগুলো ছাড়িয়ে আনার নির্দেশ পেয়েছে সে। আনিসের ব্যবসায় অনুপ্রবেশ ঘটেছে ওর ইলেকশনের পরপরই। ওর মধ্যেও ইলেকশনটা হয়ে গেল। বরাবরের মতো বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছে নিজাম চৌধুরী। অথচ ও ভেবেছিল নিজাম এবার আসন হারাবে। ফলাফল যেদিন বেরোলো সেদিন খুব করে আনিসের শেষ কথাটা মনে পড়ছিল। নিজাম চৌধুরী শহরের রাজা। যতদিন পার্টি আছে ততদিন নিজাম চৌধুরী আছে। জয় আর কিছু ভালো হোক না হোক রৌনক নিজামের নজরে এসেছে। যার খুশিতে একটা পার্টি থ্রো করা হয়েছিল আনিস শেখের বাড়িতে। ওই পার্টিতে নিজাম চৌধুরী অনেক প্রশংসা করেছে রৌনকের। এভাবে কাজ করে গেলে দ্রুত একটা পদ পেয়ে যাবে বলে ওয়াদাও করেছে। রৌনক যদিও ওর কথাতে বিশ্বাস করেনি, অতনু থাকা অবস্থায় পদ পাওয়া কঠিন বই কি। তবে নজরে আসতে পেরে ভালো লাগছে। অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ হয়ে যাবে। মুখে বললেও আনিসের ব্যবসায় ঢোকার ব্যাপারে দ্বিধান্বিত ছিল রৌনক। কিন্তু সেদিন রাতের পর থেকে আর কোনো দ্বিধা নেই। সুযোগ নিজেই তাকে হাতছানি দিয়ে ডাকছে। তবে সে হেলা করবে কেন? নিশ্চয়ই এই ব্যবসা তার লক্ষ্য পূরণের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠবে। আনিস শেখের খুব ভালো করেই জানা আছে রৌনককে দিয়ে কোন পর্যায়ে কাজ করানো সম্ভব। রৌনক একটা ডেঞ্জারাস ছেলে, অসীম সাহসের অধিকারী। ভয় ডরের লেশ মাত্র নেই ওর মধ্যে। এবারে যে কাজটা সেটা বেশ কঠিন। লামছাম কাউকে দিয়ে হবে না। অতনু ওইসবে হাত দিতে চায় না আর। ওর চোখ এখন আকাশের দিকে। জমিন দেখতে পছন্দ করে না ও। অনেক ভেবেচিন্তে তাই রৌনককে বেছে নিয়েছে আনিস শেখ। বাড়িতে তো আর এসব বলা যায় না। তবু রৌনক বলেছে পার্টির কাজে শহরের বাইরে থাকবে। যদিও তার ধারণা বদিউজ্জামান আজ করেছে কিছু। বদি খুব বুদ্ধিমান একজন মানুষ। বয়সে অভিজ্ঞতায় সে রৌনকের চেয়ে বড়। রৌনক যে পথে চলছে পথটা মুঠেও সহজ নয়। প্রতি মুহূর্তে যে পথে মৃত্যুর ভয়, সে পথ আবার সহজ কি করে হয়? সর্বক্ষণ একটা আতঙ্কে থাকে। হাত হারাবার পর থেকে তার মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। একটুখানি অসামঞ্জস্যতা দেখলেই ভয় লাগে। রৌনককে সে খুব ভালোবাসে, সন্তানের মতো দেখে। কখনো মুখে বলেনি, কিন্তু আশিকের আগে সে রৌনককে নিজের সন্তান মনে করে। প্রিয় সন্তানটিকে আগুন নিয়ে খেলতে দেখে ভয় হয় ওর। বারণ করে বারংবার, কিন্তু বারণ মানে না রৌনক। সবকিছুর সমাধান ওর কাছে বিশৃঙ্খল। ইটের বদলে পাটকেল, আঘাতের বদলে পাল্টাঘাত। এতখানি প্রতিশোধ পরায়ণ কবে হয়ে উঠল ছেলেটা, ভেবে পায় না বুদ্ধি। মাঝে মধ্যে ও রৌনককে ভয় লাগে। রৌনকের কঠোর চোখ জোড়ার দিকে তাকালে আসন্ন বিপদের আশঙ্কায় কেঁপে ওঠে ওর বুক। ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয় ও। খারাপ কিছু একটা সম্মুখীন হতে হবে জানা। পাথরের মতো শক্ত করার চেষ্টা করে নিজের ভেতরটাকে। রৌনকের গায়ে একটা আচরণ নিশ্চল করে দেবে ওকে, এ ওর জানা। রৌনকটাই কেবল বুঝতে চায় না। পরিবারের মানুষগুলোর সাথে সময় কাটাবে বলে বাইরের সব কাজের ভার ছেলেপেলেদের হাতে ছেড়ে দিয়ে এসেছে রৌনক। আজ সে মেতে উঠেছে আশিকের সাথে বাচ্চামো খেলায়। এই তো সকালবেলা দোকান থেকে 500 মার্বেল নিয়ে এলো। উঠোনে ছোট্ট গর্ত করে এরপর চাচা ভাসতে মার্বেল খেলো। খেলা শেষে মিনিট 15 সাইকেল নিয়ে ঘোরাফেরা করলো উঠোনে। এখন গেছে ছাদে ঘুরে উড়াতে। ভর দুপুরবেলা কেউ ঘুরে উড়ায়? ছাদে কাপড় মেলতে গিয়ে দুজনের পাগলামো দেখে এক পশলা বকাবকি করে এসেছে হাসনা। তবু যদি ওদের গায়ে লাগে। বহুদিন বাদে বালক সুলভ আজ উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছে বাড়িটা। হ্যাঁ, ছোট ভাই আসছে বাড়িতে।
মশলা বাটার ফাঁকে হাসনাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল বুয়া। মাথা নেড়ে হাসতে হাসতে হাসনা জবাব দিল, হ্যাঁ, তাই তো সকাল থেকে আমার ছেলের দেখা নেই। সে কখন বাড়ি আসে কখন যায় বোঝাই যায় না। এ পর্যায়ে কিছু বলল না হাসনা। বুয়াও তার কাজে ব্যস্ত হয়ে গেল, তবে তা ক্ষণিকের জন্য। কি একটা মনে পড়ায় সে কাজ থামিয়ে পুনরায় মুখ তুলে তাকালো হাসনার পানে, গলা খাদে নামিয়ে বলল, বিয়া শাদি দেবেন নাকি ছোট ভাইয়ের? বয়স তো মেলাই হইল। কেন, তোমার হাতে পাত্রী আছে? এখন খবর তো নিয়ে আইছি। ওই যে মাস্টার, তোমার 2 বাড়ি পরে যার বাড়ি, হ্যাঁ হ্যাঁ চিনি। তার বেটির জন্য পাত্র খুঁজছে। মাস্টার চাচার কোন মেয়ে? কোনটা ফের? 6 বেটি তার। ভীষণ বিরক্ত হলো বুয়া। হাসনা এবার বেশ অবাক, মুখে হাত দিয়ে হতভম্ব গলায় সে বলল, ওই মেয়ে তো ক্লাস 8-এ পড়ে, ওর আবার কিসের বিয়ে? চেংড়ি মানুষের আবার পড়া, মাসিকটা হইলেই তার বিয়ার বয়স। আমার সে কোন কালে বিয়া হয়েছিল? ওর মতো থাকা তো 2 শৈল নিয়া ভরা সংসার। তোমাকে পড়াশোনা করায়নি তবে? আমরা হইন গরিব মানুষ, ওসব বেলেল্লাপনা আমার নাই বেহে। মুখ কুচকে ফেললো বুয়া। তা দেখে চাপা দীর্ঘশ্বাস ছাড়লো হাসনা। অথচ পড়াশোনার জন্য সে কত কষ্ট করেছে এক সময়। বদিউজ্জামান স্বামী হিসেবে খুব সাপোর্টিভ, কিন্তু ওই দুর্ঘটনাটা। রনুকে এখন বিয়ে দেব না বুয়া, পড়াশোনা শেষ করুক, চাকরি বাকরি করুক, তারপরে না হয়। পুরুষ মানুষের তো বয়সও বাড়ে না। একা একা বিড়বিড় করতে করতে শিলপাটায় হাত লাগালো বুয়া। কয়েকদিন যাবত উপমার মনে হচ্ছে ওকে কেউ ফলো করছে, কিন্তু কে ফলো করছে ধরতে পারছে না ও। ওর ধারণা সেদিন খেলার মাঠে যে ছেলেটাকে চর মেরেছিল ওই ছেলেটা পিছু নিয়েছে। এসব ছেলেপেলেরা যে ঝামেলা না করে দম নেবে না এ তো তার জানা কথা, কিন্তু জল কতদূর গড়াবে ধারণা করতে পারছে না উপমা। সেদিনের ঘটনাটা এখন অবধি কাউকে বলেনিও। এখন মনে হচ্ছে বলা উচিত, বিপদের আশঙ্কা আছে। সেজু ভাইকে বললে বিপদের ছায়াটা সরে যাবে মাথার উপর থেকে। সেজু ভাই হলো ওদের পরিবারের সেফটি শেল। বকাঝকা করুক আর যাই করুক, 2 হাতে আগলে ধরে আছে সে পরিবারটাকে। তুই হুট করে এমন অন্যমনস্ক হয়ে যাস কেন? ও খোঁচা মানে ভীষণ বিরক্তি নিয়ে কথাটা বলল উপমা। ফিরে তাকালো মিতালির দিকে, মৃদু হেসে বলল, মন তো আমার এখানেই আছে, তোদের মনটা কোথায়? শোন, খোঁচাবি না আমাকে। ছি ছি, আমি কি তোকে খোঁচাতে পারি? এত বড় অপবাদ দিতে পারলি আমাকে? চেহারায় দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তুলল উপমা। চোখ শুরু করে ওর হাতে চিমটি কাটলো মিতালি। নাটক করো না, নাটক। আচ্ছা আর নাটক করছি না, কি বলছিলি বলতো? কি? হাসতে হাসতে বলল উপমা। ওর কথায় ফুস করে শ্বাস ফেলল মিতালি। গালে হাত রেখে মৃদু স্বরে বলল, সাজু আমাকে প্রপোজ করেছে। সত্যি? উপর নিচে মাথা নাড়ল মিতালি। কংগ্রাচুলেশনস। কবে হলো ম্যাজিকটা? রাখ তোর ম্যাজিক, ঘটনা তো অন্য জায়গায়। কিসের ঘটনা? তুই তো জানিস আমার মা কতটা স্ট্রিক্ট, সব সময় খবরদারি করে আমার পেছনে, নজরে নজরে রাখে। সাজু বোকাটা কি করেছে জানিস? প্রপোজ করেছে তো করেছে, মেসেজটা পাঠিয়েছে আমার মায়ের ফোনে। তারপর? হায় তারপর যা হবার তাই মা দেখে নিয়েছে। আল্লাহ। এখন মা সাজুর সাথে দেখা করতে চায়। এটা তো পজিটিভ সাইন মিতু। পজিটিভ নাকি নেগেটিভ আমিও তো বুঝতে পারছি না। হতাশভাবে মাথা নাড়ল মিতালি। এক হাতে ওর কাঁধ আঁকড়ে ধরে উপমা বলল, বলেছি। সেও নার্ভাস। মুখ ঘুরিয়ে ছেলেদের শাড়িতে সাজুকে দেখে নিল উপমা। সে ওইদিকে তাকিয়ে আছে। উপমা তাকালে অল্প ঠোঁট প্রসারিত করে হাসলো। উপমা পাল্টা হাসি ফেরত দিয়ে মিতালিকে বলল, ভয়ের কিছু নেই। সাজুকে বলেছিস তুই? এত ভয় পাস না তো, যা হওয়ার ভালোই হবে। আচ্ছা। শান্তভাবেই মাথা নাড়ল মিতালি। এরপর নিয়ম করে ক্লাস শেষ হলো তাদের। ছুটির পর উপমা গেল বড় মামার কাছে। ভেবেছিল মামার সাথে বাড়ি ফিরবে, কিন্তু মামা পরীক্ষার ডিউটি দিচ্ছেন, ফিরতে দেরি হবে। আগত্যা তাকে একা রওনা হতে হলো। মামা অবশ্য রিক্সা ডেকে দিতে চাচ্ছিলেন, উপমা নিল না। আজ একবারও রনকের সাথে দেখা হয়নি ওর। খুব অদ্ভুতভাবে রনককে মিস করছে ও। ভেবেছে যাওয়ার পথে ক্লাব ঘরের দিকটায় একবার যাবে,
কিন্তু এখন ভর দুপুর, জয় বাংলা হোটেলের দিকটা মানুষে গেজ গেজ করছে। এত মানুষ দেখে গলিটায় একা ঢোকার সাহস উপমার হলো না। তবু সিঙ্গারা কেনার বাহানায় দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো। নজরে অবশ্য এলো না কিছুই। মনটা ভীষণ খারাপ হয়ে গেল উপমার। কেন রৌনক দেখা করলো না? এর আগে মনে মনে রৌনককে দু একটা গালি দিয়ে বসলো। কি বোনটি কাউকে খোঁজো? ভারী পুরুষালী স্বর ভেসে এলে চমকে ফিরে তাকালো উপমা। দেখে রৌনকের সাথে যে লোকটা সবসময় চলাফেরা করে, সে কি যেন নাম? হ্যাঁ, মিজান। হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। মিজানের হাসি মাখা মুখটা দেখে বড়ই বিরক্ত লাগলো উপমার। বিরক্তি ভাব ফুটিয়ে তুলে সে বলল, কাউকে না। আমি জানি কাকে, রনককে, তাই না? হাসি গাঢ় হলো মিজানের। সত্য কথা মুখের উপর শুনতে পেয়ে থতমত খেয়ে গেল উপমা। আমতা আমতা করে বলল, কি বাজে কথা, ওনাকে খুঁজবো কেন আমি অযথা? আচ্ছা তাই, কিন্তু তোমার দৃষ্টি তো অন্য কথা বলে। আপনি কি দৃষ্টি বিশারদ? ফ্রুকুচকে ফেললো উপমা। তোর মধ্যে ওর সিঙ্গারা প্যাকেট হয়ে গেছে। ঝট করে ব্যাগ থেকে টাকা বের করে বেয়ারার হাতে ধরিয়ে সিঙ্গারা নিয়ে রওনা হলো উপমা। মিজান কিছু বলার সুযোগ পেল না। বুকা দৃষ্টিতে উপমার প্রস্থান দেখতে দেখতে মাথা চুলকে একা একা বিড়বিড় করতে লাগলো, মেয়েটা কথায় কথায় রাগে কেন? রনুকেই তো খুঁজতে এসেছিল। মেয়ে মানুষের বিষয় বুঝি না ভাই, বুক ফাটে তো মুখ ফোটে না। কিন্তু রনুকে বলতে হবে আগুন এদিকেও লেগে গেছে। এখন আগুনে আগুনে কাটাকাটি হওয়ার পালা। না, রুনুর পাশে কিন্তু মেয়েটাকে খারাপ লাগবে না। বাড়ি ফিরে একটা চমক অপেক্ষা করছিল উপমার জন্য। দিনাজপুর থেকে তার ছোট চাচা চাচি এসেছেন। ওনাদের আসার কথা ছিল পরের মাসে, উপমার জন্মদিনের ঠিক আগের দিন। এই মাসে যে এসে পড়বে কল্পনাও করেনি উপমা। টেলিফোনে কথা হয়েছিল চাচির সঙ্গে দুদিন আগেও। কই, চাচি তো বললো না। নিশ্চয়ই সারপ্রাইজ দেবেন ভেবে খুব আনন্দ হলো উপমার। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। ছোট চাচা চাচি সহ পরের মাসে বিদেশ চলে যাচ্ছে সারা জীবনের জন্য। খবরটা শুনে কিংকর্ত বিমূঢ় হয়ে পড়ল উপমা। বাবার পরিবারেরই একটা মানুষের সাথেই তার যোগাযোগ ছিল। এই একটা মানুষকে এক ঝলক দেখলে, একবার কথা বললে বাবা না থাকার ব্যথা ভুলে থাকতে পারত উপমা। এখন সেও তাকে ছেড়ে চলে যাবে ভেবে ভেবে বুবা কষ্টের তরঙ্গমালা ফেনিল ঢেউ আকারে আছড়ে পড়তে শুরু করলো উপমার হৃদয় গহিনী উত্তাল সাগর তীরে। উদ্বেলিত হৃদয় নিয়ে চুপচাপ বসে রইল উপমা দৌড়েটে। সমস্ত বাঁধন ঠেলে তীব্র নোনাপানির স্রোত চোখের কানের ছাপিয়ে কোপল মারিয়ে গড়াতে গড়াতে চিবুক ছুঁয়ে নেমে যেতে লাগলো কণ্ঠদেশে। বহুদিন বাদে বালিশ কামড়ে চিৎকার করে কাঁদল উপমা। তার সকল ব্যথা আছড়ে পড়তে লাগলো ইতিউতি বদ্ধ ঘরে, চার দেয়ালের মাঝে, সকলের অগোচরে। সময় নিয়ে ঘণ্টাখানেক দুঃখ বিলাস শেষে হাত মুখে পানি দিয়ে যখন সে দৌড় খুলল, তখন কেউ বুঝতে পারল না কি ভয়ানক অভিমান, ভয়ানক যন্ত্রণা চেপে সকলের মুখোমুখি হয়েছে মেয়েটা। এভাবেই একা বেঁচে থাকা শিখতে হবে। অমুক সত্যখানা আরও একবার আত্মস্থ করে যন্ত্রণাটুকু লুকিয়ে ফেলার পরীক্ষায় সে ঠিকঠাক উতরে গেল। এরপর থেকে কারোর বিয়োগে বোধহয় কষ্ট কম হবে। কেউ হাত ছেড়ে দিতে চাইলে অসহায় লাগবে না। সকলের আলাদা জীবন, অন্যের চিন্তায় কত বেলা কাটানো যায়। ছোট চাচা একসময় তাকে খুব স্নেহ করেছেন, এখনো করেন। তাই বোধহয় আড়ালের অভিমানটুকু ধরতে পারলেন। পাশে বসিয়ে সস্নেহে মাথায় হাত রেখে বললেন, চিন্তা করো না মামনি, ওখান থেকে রোজ কল করবো তোমায়। সবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, পড়াশোনা গুছিয়ে নাও। বোর্ড এক্সাম দিতে দিতেই তোমার কাগজপত্র সব সেট করে ফেলবো আমি। বুকার মতো উপমা প্রশ্ন করলো, কেন? ছোট চাচা হাসতে হাসতে বললেন, কেন কি, তোমাকেও নেব আমাদের সাথে বিদেশে। ওখানে তো ভালো ভালো ইউনিভার্সিটি আছে, একবার গেলে জীবনটাই বদলে যাবে তোমার। সত্যি আমাকে নেবেন ছোট চাচা? খুব আগ্রহ নিয়ে প্রশ্ন করলো উপমা। অবশ্যই মামনি, তোমাকে তো এখনই নিয়ে যেতে চেয়েছিলাম। তোমার মামাদের সাথে কথাও বলেছিলাম, তারা কেউ রাজি হলেন না। বললেন তোমার বোর্ড এক্সামটা ভালোভাবে দিয়ে নাও। আমিও ভাবলাম বাইরে যেতে হলে অনেক কাগজে ঝামেলা আছে, তোমার চাচি আর আমারটাও করাতে কত ঝক্কি পোহাতে হলো। নতুন জায়গায় যাচ্ছি, গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, তাই না? ঈষৎ মাথা নাড়ল উপমা। চাচা আবারও বললেন, তাই ভাবলাম আমরা গিয়ে আগে সেট হয়ে নিই, এরপর তোমাকে ডেকে নেব।
এই কদিন একটু ধৈর্য ধরতে পারবে না মামনি? পারবো। সন্তুষ্ট চিত্তে মৃদু হাসলেন ছোট চাচা। ভেরি গুড। চাচার অগোচরে প্রলম্বিত শ্বাস ফেলল উপমা, মনে মনে আওড়ালো, আমি আপনাদের ওখানে কখনোই যাব না ছোট চাচা। আপনার সাথে আমার দেখা এবং কথা আজই শেষ। আমি জানি আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না আপনাদের। টাইম চেঞ্জেস পিপল। সময়ের সাথে আপনারা পরিবর্তন হয়ে গেছেন, আরও হবেন। আমি আপনাদের সকলের কাছে একটি অবশিষ্টাংশের মতো। প্রকৃতি অবশিষ্ট জিনিস পছন্দ করে না, তাই ওর ঝুলিতে শুধু ওকে ছাড়া আর কাউকে রাখে না। আমার কাছেও আমি ছাড়া কেউ নেই। এত এত মানুষের মাঝেও আমি একা। একাকিত্ব বোধ হয় আমার চিরজীবনের সঙ্গী। মানুষ আমার হাত ধরে কেবল ছেড়ে দেওয়ার জন্য, অ্যান্ড আই ডোন্ট লাইক ইট। আই হেট মাই লাইফ। আই হেট দ্য হোল ইউনিভার্স। বাকি সময়টুকু মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে সকলের সামনে স্বাভাবিক রইল উপমা। চাচির সাথে গল্প করলো, চাচা চাচির উপহার পেয়ে আনন্দিত হলো। পুরোটা সময় মাতিয়ে রাখলো সবাইকে। বিকেলের দিকে চাচির হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে ছোট চাচা নির্দেশ দিলেন বাড়ির সব মেয়েদেরকে নিয়ে মার্কেট করে আসতে। এরপর রাতে সবাইকে চাইনিজ খেতে নিয়ে যাবেন। বিদেশে যাওয়ার খুশিতে তাদের পক্ষ থেকে ছোট্ট একটা ট্রিটের মতো। বড় মামা অবশ্য বারণ করেছিলেন এসব করার কোনো প্রয়োজন নেই, কিন্তু চাচা কিংবা চাচি কেউই মানতে চাইলেন না। অগত্যা তৈরি হয়ে মার্কেটের উদ্দেশ্যে বেরোলো উপমারা। আজ মামি ওদের সাথে বেরিয়েছেন বহুদিন পর। মামি এখনো সেজ ভাবের সাথে কথা বলে না। উপমার খুব বিরক্ত লাগে। মেয়েটা নিজ পরিবার ছেড়ে এসেছে, নতুন পরিবেশ, নতুন একটা সংসার মানিয়ে চলতে কত কষ্ট, কত রকমের সমস্যার মুখোমুখি হতে হয়। এই সময়গুলোতে অভিভাবকের খুব প্রয়োজন। এতগুলো মানুষ বাড়িতে, অথচ কেউ নেই ওর পাশে। ইদানিং সেজ ভাইয়ের উপরও রাগ হয় উপমার। হুট করে বিয়ে করে নিয়ে এলো, এরপর কোনো দায় দায়িত্ব নেই। সে আগের মতো পার্টি, মিছিল, মিটিং নিয়ে পড়ে আছে। কাল ফজরে বাড়ি থেকে বেরোয় আর ফেরে যে কখন কেউ জানে না, কখনো তো ফিরেও না। আবার যে দিনগুলিতে বাড়িতে থাকে সেদিনও বাড়ির মানুষদের নিয়ে ব্যস্ত থাকে। ঘর সংসারের দিকে যেন মনেই নেই তার। এমনই যদি বুহেমিয়ান জীবনযাপন করবে তাহলে বিয়েটা করার দরকার কি ছিল? মাঝে মধ্যে উপমার ইচ্ছে করে চোখ পাকিয়ে সেজ ভাইকে বলে, বাড়িতে যে একটা বউ নিয়ে এসেছো এ কথা কি মাথায় আছে? 5টা মিনিট ভালো মতো কথা বলো না তার সাথে। এমন অবহেলায় যদি করবে তাহলে মেয়েটাকে তুলে নিয়ে এলে কেন? অযথা সকলের কাছে খারাপ বানালে। বাবা মায়ের কথা মনে করে কত কষ্ট পায় মেয়েটা। এত ইগো কিসের তোমার? বউটা তো তোমারই, তাই না? ওকে ভালো রাখতে না হয় একটু ছোট হলে ওর বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক করে নিলে কি হয়? ইচ্ছে করলেও অনেক সময় অনেক কথা বলা যায় না। হয় পরিস্থিতির সাথে থাকে না, নয়তো আত্মবিশ্বাস। তবে চোখের সামনে এসব অন্যায় হতে দেখলে খারাপ লাগে বইকি। কিরে, চাচা চাচি চলে যাচ্ছে এজন্য মন খারাপ? পাশ থেকে চাপা গলায় মামির কথাটা শুনলে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফেরে উপমা। ফিরে তাকিয়ে মাথা নাড়ে। কি বুঝে মামি? হঠাৎ হাত টেনে ধরে উপমার হাত, মৃদু চাপ দিয়ে স্নেহ মাখা কণ্ঠে বলে, মন খারাপ করিস না। চিরকাল পাশে থাকার প্রতিজ্ঞা সবাই করে, কিন্তু জানে না এটা একটা ভুয়া প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা কখনো পূরণ হবার নয়। বলে একটু থামে। উপমা জানে তার দাদা বাড়ির পরিবারকে এই বাড়ির কেউ ছিটে ফুটাও পছন্দ করে না। ছোট চাচা নিজ থেকে এসে অধিকার জমানোর চেষ্টা করতে বলে কেউ কিছু বলেনি। ধীর গলায় মামি আবারও বলে ওঠে, আমাদের জীবনটা হলো যোগ বিয়োগের। কেউ আসবে, কেউ যাবে, এটাই নিয়ম। একসময় আমরা ছাড়াও তোর পাশে তোর নানি, বড় মামি ছিলেন, আজ তারা নেই। তেমন আমরাও একদিন থাকবো না, সময় ফুরবে, আমরাও চলে যাব। তখন তোর কাছে থাকবে আমাদের রেখে যাওয়া কিছু স্মৃতি আর বুক ভরা ভালোবাসা। এই দুটো জিনিস যদি আগলে রাখতে পারিস তাহলেই তুই ভালো থাকবি। নিজেকে কখনো একা ভাববি না আনন্দী। ভালোবাসা যেখানে থাকে তিক্ততাকেও সেখানে জায়গা দিতে হয়। তিক্ততা থাকলে যে ভালোবাসা মিথ্যে তেমন কিন্তু নয়। যে সময়টা তোর ভালোবাসার ছিল সেই সময়টা উজাড় করা ভালোবাসায় পেয়েছিস তুই। তিক্ত সময় এলে ওই ভালোবাসাটুকু ভুলে যাবি না। মামি। ছলছল চোখে মামির পানে তাকালো উপমা। মৃদু হাসে উপমার মাথায় হাত বুলিয়ে শিল্পী বলল, চাচার উপর মান করিস না। ওদের আলাদা জীবন, আলাদা সংসার আছে মা। চাইলেও নিজ সংসারের বাইরে চিন্তা করা সম্ভব হবে না।
তোর ছোট চাচা ছেলেটা অতটাও খারাপ নয়। ও তোর জন্য ভাবে, তোকে নিয়ে দুশ্চিন্তা করে। তোর চাচির কাছেই শুনলাম তোকে ছেড়ে যেতে হবে বলে খুব মন খারাপ। পাশাপাশি এই ভেবেও নিশ্চিন্ত হয়েছে তুই তো আমাদের কাছে আছিস, নিরাপদে আছিস, ভালো রেখেছি আমরা তোকে। আপাতত তুই আমাদের কাছেই থাক, ওরা যাক, গুছিয়ে উঠুক, তোকে নেয়ার পরিকল্পনাও তো করছে। আমি যাব না মামি, আপনাদের ছেড়ে কিছুতেই যাব না। মামির হাত চেপে ধরে ভেজা গলায় বলল উপমা। পাগলি, কাঁদিস কেন? যাবি না, যাবি না। আমাদেরও অত ইচ্ছে নেই তোকে পাঠানোর। একটাই মেয়ে আমাদের, নিজের কাছে রাখবো, তা না ওই দূর দেশে পাঠাবো কেন? উপমা কিছু বলল না, মামির হাত জড়িয়ে দাঁড়িয়ে রইল। এসব নিয়ে চিন্তা আপাতত বাদ, যে জন্য এসেছি ঠিকঠাকভাবে সেটা করি। ঘুরে ফিরে মনটা ভালো করতো, তোকে বেজার মুখে দেখতে একটুও ভালো লাগে না। মামির কথা শুনে লজ্জা পেয়ে গেল উপমা, সাথে অবাকও হলো ভীষণ। মামি পাল্টে যাচ্ছে, তার যার তির্যক কথায় বাড়িতে টেকা যেত না, আজ সে এত ভালোভাবে তাকে বোঝালো, সত্যি খুব অবাক লাগছে। শিল্পী তাড়া দিলেন, পা চালা জলদি, দেখ ওরা কত সামনে। আর চোখ মুখ স্বাভাবিক করতো, কেউ দেখতে পেলে আবার প্রশ্ন করবে। মাথা নেড়ে মামির সাথে পা বাড়ালো উপমা। কিরে শালা, তুই প্রেমে পড়ছিস আমাকে কইস নাই? এই তোর ইয়ারি দোস্তি? ঝাঁঝালো গলায় কথাটি বলে বাইরে থেকে চোখ সরিয়ে মিজানের দিকে তাকালো রৌনক। সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কিসের প্রেম প্রীতি? ওইসবের সময় আছে নাকি? শোনো বন্ধু, নাটক মারাবা না। তোমার নারী নক্ষত্র ভালো মতো চেনা আছে আমার। সকাল সন্ধ্যা ছায়ার মতো চলি আমি তোমার সাথে, তাই এসব নাটক আর কারো কাছে গিয়া মারাও। রাগে চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠছে মিজানের। ও রক্তিম মুখের দিকে তাকিয়ে হঠাৎ হাসি পেয়ে গেল রৌনকের। হু হু করে হাসতে হাসতে সে বিছানার উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, আজকে কেউ গেছিল ওরে নিয়ে আসতে? কাউকে যাওয়া লাগে? পাখি একলা একলা এসে পরিচিত গলি মারাই গেছে। মানে? ভ্রু কুচকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল রৌনক। ওর পাশে বসে মিজান সব ঘটনা প্রথম থেকে বর্ণনা করলো। ভেবেছিল রৌনক খুশি হবে, কিন্তু ওর দিক থেকে আশানুরূপ কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। নিঃশব্দে হেসে আকাশের দিকে তাকালো রৌনক। তা দেখে মিজান যার পরনায় বিরক্ত, তবে তার বিরক্তি ভাব বেশিক্ষণ রইল না। আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে রৌনক হঠাৎ বলল, এত খুশি লাগতেছে কেন রে বেড়া? রৌনকের কথা শুনে মিজানের ঠোঁটে হাসি ফুটে উঠল। পেটে জোরে গোতা দিয়ে বলল, মুখ তো কইরা রাখিস পাথরের মতন। আরে ব্যাটটা মুখ খুললে তো চিক্কুর দিব রে। তো দে, না করছে কেটাই? বড় ভাই বাড়িতে আছে, চিক্কুর দিলে সমস্যা, কিন্তু না দিয়াও তো পারতেছি না। বলতে বলতে এক লাফে উঠে দাঁড়ালো রৌনক। সিগারেট ছুঁড়ে ফেলে মিজানকে উদ্দেশ্য করে বলল, চ। কই যাইব? চিক্কুর পারতে। এখন? হ, মুখ বন্ধ করি, চ। মিজানকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে ত্রস্ত পায়ে এগিয়ে গেল রৌনক সিঁড়ির দিকে। ওর পথ অনুসরণ করে আপন মনে হেসে উঠল মিজান। পাগল আছে তার বন্ধুটা, পুরো পাগল। ভাবিকে ভুজুং ভাজুং বুঝিয়ে মিজানকে নিয়ে বেরোলো রৌনক। হাই স্পিডে চলমান হুন্ডাটা তেঁতুলতলা পেরিয়ে জররেজ সারণী হয়ে রামমোহন ক্লাব অভিমুখে। কোথায় যাচ্ছে কেউই জানে না, তবে গতিপথ বাতলে দিচ্ছে ডাকু সর্দারনির বাড়ি। এই পথ অনুসরণেই যায়। ব্যস্ত রাস্তা, রাস্তা ভরা মানুষ, কোনো কিছুর দিকে নজর নেই রৌনকের। সে সত্যি সত্যি কাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ার খুশিতে চিৎকার করছে। এত বছরে এতখানি খুশি নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার হলো সে। প্রথমবার হয়েছিল আশিকের জন্মের সময়। পেছনে বসে মিজানও ওর তালে তাল মিলিয়ে উল্লাস করে যাচ্ছে। রৌনকের চাইতেও দ্বিগুণ তিনগুণ খুশি। রৌনকের হাসি মাখা মুখটা ওকে আজ বড় আনন্দিত করছে। হাসি মুখের কারণ যে মানুষটা তাকে সামনাসামনি ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। বলা বাহুল্য, দিন দাহারে দুজন ছেলে মানুষ অকারণে উল্লাসের কারণ কেউই বুঝতে পারছে না। কেউ বোকার মতো তাকিয়ে দেখছে, কেউ বা ভীষণ বিরক্তির নজরে। সেসব অবশ্য দুই বন্ধুর কিছু যায় আসে না। চারিদিকে নজর দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে তাদের নেই। আপন খেয়ালের জগতে তারা বেশ ভালো আছে। প্রেস ক্লাব পর্যন্ত নির্বিঘ্নে এগোতে পারলে, প্রেস ক্লাবটা পার হলে গতিতে বিঘ্ন ঘটতে দেখা গেল। কোনো এক বিশেষ কারণে রাস্তা ব্লক। সারে সারে গাড়ি থমকে দাঁড়িয়ে আছে, এক চুল নড়ার উপায়ও নেই। থমকে থাকা রাস্তাটা দেখে রৌনকদের উল্লাস খানিক স্থিমিত হলো।
হুন্ডা থামিয়ে ভ্রু কুচকে একে অপরের দিকে তাকালো ওরা। কেউই বুঝে উঠতে পারল না। তখনই মিজানের কি মনে হলো পাশে দাঁড়ানো এক রিক্সা চালককে জিজ্ঞেস করো ঘটনার কিছু জানা আছে কিনা, কিন্তু রিক্সা চালক মাথা নেড়ে বলল সে কিছু জানে না, মাত্র এসেছে। তন্মধ্যে হঠাৎ একটি সাইরেন বাজাতে বাজাতে একটা অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির সামনে দিয়ে যেতে দেখা গেল। দুই বন্ধু এবার বেশ কৌতূহলী হয়ে পড়লো। পেছন থেকে মিজান বলল, ঘটনা জটিল মনে হইতেছে। রৌনক পত্রিকা অফিসের রাস্তা ধর। রৌনকও এমনটাই চিন্তা করছিল। এক মুহূর্ত নষ্ট না করে ফাঁক ফুকর গলিয়ে সে পত্রিকা অফিসের গলি দিয়ে রওনা হলো রামমোহন ক্লাবের দিকে। অত দূর অবশ্য যেতে হলো না। পত্রিকা অফিস থেকে বেরোতেই সুপার মার্কেট সংলগ্ন এরিয়াতে পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স উভয়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। হুন্ডা সাইড করে নেমে পড়ল রৌনক এবং মিজান। কোনো কিছু না ভেবে সরাসরি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেল তারা। সেখানে গেলে দেখা গেল অ্যাসিডে সম্পূর্ণ ঝলসে যাওয়া একটা মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। সে দৃশ্য দেখছে উৎসুক জনতা। মর্মান্তিক এই দৃশ্যখানা দেখে রৌনক এবং মিজান দুজনেই হাসি মুখ মলিন হয়ে গেল। ছোট্ট করে শ্বাস ফেলে রৌনক এগিয়ে গেল অল্প দূরে দাঁড়ানো পুলিশের জিপটার দিকে। পুলিশের একজন কর্মকর্তা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন। কাছাকাছি যেতে রৌনক দেখল এই কর্মকর্তা তো তার পরিচিত। হাত মিলিয়ে এসে সরাসরি জিজ্ঞেস করলো পুলিশের দুর্ঘটনার ব্যাপারে। পুলিশ খোলাসা করে কিছু বলতে পারল না। মেয়েটাকে তার পরিচয় কি কেউই বলতে পারছে না। মিনিট 15 আগে একা একা হেঁটে আসতে দেখা যায় তাকে রামমোহন রোড থেকে। সুপারমার্কেটের সামনে আসতে না আসতে থেকে ভূতের মতো প্রকট হয় মোটরসাইকেলগামী দুজন। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাটি ঘটে যায়। মেয়েটার মুখ পুরোপুরি ঝলসে গেছে, এমনকি কিছুটা অ্যাসিড তার শরীরেও লেগেছে। দিন দাহারে এমন ভয়ানক ঘটনায় শহরে আজ প্রথম। অ্যাসিড সন্ত্রাস আছে শহরে, কিন্তু এতটাও ফলাও করে কোনো ঘটনা পূর্বে ঘটতে দেখা যায়নি। আপাতত ক্লুলেস পুলিশ। এসব ব্যাপারে কথা চলল রৌনকের পুলিশ কর্মকর্তার সাথে বেশ কিছুক্ষণ। কথা বলতে বলতে এক পর্যায়ে কি মনে করে সে মুখ তুলে সামনে তাকালো। তখনই মনে হলো রাস্তার উপরে একটা পরিচিত মুখ দাঁড়িয়ে আছে। প্রজেরা কুচকে গেল রৌনকের। কথা শেষ করে যখন সে এগোবে ঠিক সেই মুহূর্তে বলা নেই কোয়া নেই কোত্থেকে দ্রুত গতিসম্পন্ন একটা পিকআপ ভ্যান এসে সরাসরি উঠে গেল ফুটপাতের উপরে যেখানে সে দাঁড়িয়েছিল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল রৌনক তাকে সতর্কই করতে পারল না, এবং পিকআপের জোর ধাক্কায় ফুটপাত থেকে এসে ছিটকে পড়লো বড় রাস্তায়। পিচঢালা রাস্তা নিমিষে হয়ে উঠল ভয়ালো রক্তিম। নারী কণ্ঠে কেউ সবেগে চিৎকার করে উঠল, আনন্দী! রৌনক কিছু শুনতে পারছিল না। পথের ধারে মুখ থুবড়ে পড়ে থাকা রক্তাক্ত উপমাকে দেখে তার সম্পূর্ণ শরীর অবশ হয়ে আসতে চাইল। তবে এই বিবশতা ক্ষণিকের। মিনিট খানেকে ঘটনাটা বুঝে উঠতে আচমকা হিংস্র হয়ে উঠল সে। এতগুলো মানুষ, পেছনে দাঁড়ানো পুলিশ, কারোর দিকে খেয়াল না করে কোমরে গুঁজা পিস্তলটা বের করে এলো বাতারে গুলি ছুড়ল পিকআপের দিকে। লাভের লাভ তেমন হলো না। পিকআপে আসলে কেউই ছিল না। নির্দেশ মতো শিকারকে ঠুকে সে জীবন হাতে নিয়ে কখন ছুট লাগিয়েছে। সামনাসামনি দুটো ঘটনা দেখে পুলিশ তো বিমূঢ়। ওয়াকিটকিতে যুগে ফোর্স পাঠাতে বলে পুলিশ এগুলো উপমার দিকে। ততক্ষণে ছুটে রাস্তাটা পার হয়েছে রৌনক। জ্ঞানহীন উপমাকে চেপে ধরেছে বুকের সাথে। অবিরত বেরোতে থাকা গাঢ় রক্তে ভিজে যাচ্ছে ওর গায়ের শার্ট। এসবে অবশ্য ওর খেয়াল নেই। প্রিয়তমাকে দু হাতে আগলে নিয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে সে ডেকে যাচ্ছে, উপমা, এই মেয়ে, এই কথা বলছো না কেন? উপমা, একবার তাকাও প্লিজ। বুকের ভেতরটা ধরফর করছে রৌনকের। বাহুতে জড়ানো জ্ঞানহীন উপমাকে দেখে হৃদয় এফুরফুর হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল রৌনক। না, বেসামাল হলে চলবে না। জলদি হসপিটালে নিতে হবে মেয়েটাকে। উপমার বাড়ির লোক এতক্ষণ অবাক হয়ে দেখছিল সব। ওকে কোলে করে রৌনক যখন উঠে দাঁড়ালো তখনই সবার টনক নড়ল। ছুটে এসে রৌনকের হাত টেনে ধরল উপমার মামি। ভীত কণ্ঠে বলল, এই ছেলে কে তুমি? কোথায় যাও আমাদের মেয়েকে নিয়ে? রক্তিম চোখে রৌনক ফিরে তাকালো তার দিকে। স্বল্প কথায় বলল, এখন এত কথা বলার সময় নয়, ওকে হসপিটালে নিতে হবে, জলদি আসুন। এরপর পুলিশের সাহায্যে পুলিশের জিপে করে উপমাকে নিয়ে রওনা হলো রৌনক হসপিটালের উদ্দেশ্যে। পুরোটা পথ উপমাকে সে বুকে চেপে রাখলো নিবিড় আলিঙ্গনে। প্রিয় মানুষকে হারানোর ভয় কাবু করে রাখলো ওকে।
ভাগ্যিস বাড়ির মানুষদের অন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল মিজান। এই দুঃসময়ে তার মস্তিষ্ক ঠান্ডায় ছিল। ভুলবশত রৌনকের একটুখানি পাগলামো দেখে ফেলেছে ওরা। এটাকে না হয় ট্যাকল দেয়া যাবে, কিন্তু জিপে বসে যেভাবে জড়িয়ে ধরে আছে এই দৃশ্য দেখলে নিশ্চিত সব হাতের বাইরে চলে যেত। ফুস করে শ্বাস ফেলে রৌনকের কাঁধে হাত রাখলো মিজান। সান্ত্বনা স্বরূপ কিছু বাক্য বেরোনোর পূর্বে ক্রোধে অন্ধ রৌনক দাঁতে দাঁত চেপে তাকে বলল, এর পেছনে যার হাত আছে তাকে আমার জীবিত চাই। মিজান, কিভাবে করবি জানি না, কিন্তু আজকে সন্ধ্যার মধ্যেই ওকে আমার সামনে চাই। সামনে পুলিশ বসা। এই মুহূর্তে রৌনকের লাগাম ছাড়া কথাবার্তা দেখে থতমত খেয়ে গেল মিজান। কাঁধে এমনিতে চাপ দিয়ে থামাতে ইশারা করলো রৌনককে। রৌনক ফিরে তাকালো ওর দিকে। চুপ তো করলোই না, বরং আরো দৃঢ় স্বরে বলল, যে সিন্দুকের ভেতরেই লুকাই থাকুক না কেন, ওকে আমার চাই। আমার কলিজার দিকে হাত বাড়ায় কার এত বড় দুঃসাহস? ওর হাত উপরে না ফেলা অবধি আমার শান্তি নাই। মাথায় বেশ ভালো রকমের চোট পেয়েছে উপমা। 4টে স্টিচ লেগেছে। 2 চোখ এবং ভ্রুর কাছটা ফুলে লাল হয়ে আছে। কেবিনের বাইরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে রৌনক। ভেতরে উপমার বাড়ির লোক। কিছুক্ষণের মধ্যে অতনু চলে আসবে নিশ্চিত। এই মুহূর্তে অতনুর সামনে পড়তে চাইছে না রৌনক। মাথা গরম আছে ওর। বাকি কথা শুনলেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। তাই যত দ্রুত সম্ভব প্রস্থান করতে হবে। ও মূলত অপেক্ষা করছে ডাক্তারের জন্য। ডাক্তারের মুখে উপমার খবর না নেওয়া অব্দি শান্তি লাগছে না। ভাবনার অবকাশে বুক পকেটে মৃদু কম্পন অনুভব করলো রৌনক। চট করে পকেটে হাত দিতে দিতেই মনে পড়লো ওর তো একটা সেলফোন হয়েছে। ব্যবসার প্রয়োজনে আনিস শেখ ওকে আর মিজানকে একটা করে সেলফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে রৌনক দেখলো ছোট্ট আয়তাকার স্ক্রিনে আনিস শেখের নাম ভেসে উঠছে। কিছুক্ষণ পূর্বে ঘটনা তার নিশ্চয়ই কানে চলে গেছে লোকটার। ফুস করে শ্বাস ফেলে হাঁটতে হাঁটতে প্যাসেজের শেষ মাথায় চলে এলো রৌনক। ততক্ষণে কল বাজতে বাজতে কেটে গেছে। আশেপাশের তাকিয়ে দেখে নিল কোনো মানুষের অস্তিত্ব আছে কিনা। রিডায়াল করবে, তন্মধ্যই হাতের ভেতর ফোনটা পুনরায় কাঁপতে লাগলো। সময় ক্ষেপণ না করে সাথে সাথে রিসিভ করে ফোনটা কানে ঠেকালো রৌনক। নিচু গলায় বলল, জি আনিস ভাই। রৌনক, কি শুনতেছি আমি এক গলা? কি সব পাগলামি করছিস তুই নাকি পুলিশের সামনে গুলি ছুটছিস? জি। বিব্রত কণ্ঠে বলল রৌনক। ফোনের ওপর সে ভীষণ বিরক্ত হলো আনিস শেখ। জাতীয় একটা শব্দ করে বলল, কি কারণে করলি এরকম? তোর বোধ বুদ্ধি কি লোপ পাইছে? জানি বুঝি কেউ পুলিশের নজরে আসে। ভাই, আমার মাথা ঠিক ছিল না, ভুল হয়ে গেছে ভাই, আপনি বিষয়টা একটু দেখেন না। কণ্ঠে মেকি কাতরতা ফুটে তুলল রৌনক। বিনিময়ে খানিক নীরব থেকে আনিস শেখ বললেন, ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা, আর কখনো এরকম করবি না। এইটাই একটা বড় সমস্যা তোর। অল্পতেই মাথা গরম করে ফেলিস। তুই জানিস না এই লাইনে মাথা ঠান্ডা করে চলা লাগবে। নিজাম সাহেবের কানে গেলে কি হবে ধারণা করতে পারিস? ভাই, আপনি একটু দেখেন না প্লিজ। দেখলাম আমি, কিন্তু তুই কামটা করলি কেন? কত? আপনার সাথে দেখা হইলে বলবো, বিষয়টা একটু জটিল। ঠিক আছে, দেখা হইলেই কোষ। এখন তো সব প্রস্তুতি নিচ্ছিস? কালকে রাতের গাড়ি কিন্তু? হ্যাঁ, সব প্রস্তুতি শেষ। গাড়ি কই যাইতে বলবো? ক্লাবের সামনে আসতে বললেন, তাতেই হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আর টেনশন করিস না, আমি দেখতেছি। মন দিয়ে কাজ করবি। জি আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বলে ফোন কেটে দিল আনিস শেখ। ফোন রাখার পর চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো রৌনক। চোখের পর্দা এখনো ধূসর হয়ে উপমার রক্তাক্ত মুখটা ভেসে উঠছে। জ্ঞান হারাবার আগে উপমার কাতর চোখে চেয়েছিল ওর দিকে। ওই দৃষ্টিটা কোনোভাবেই ভুলতে পারছে না রৌনক। মনে হচ্ছে দৃষ্টিটা তাচ্ছিল্য করে ওকে বলছে, কতখানি ভালোবাসো, একটা দুর্ঘটনা আটকাতে পারলে না, এই তোমার ভালোবাসা? এটা কোনো দুর্ঘটনা আসিল না রনু, মেয়েটাকে মার্ডারের উদ্দেশ্য এটা করা হয়েছে। কানে পরিচিত কণ্ঠস্বরে ধাক্কায় চোখ মেলে তাকালো রৌনক। সামনে মিজান দাঁড়ানো। চমকপ্রদ ওর কথাটা শুনে হেলান দেয়া থেকে সোজা হয়ে দাঁড়ালো। গম্ভীর ভাবে শোধালো, কারণ যে ব্যক্তি ঘটনাটা ঘটাইছে তার লগে উপমার বাদ ছিল কয়েকদিন আগে। তোর মনে আছে, সপ্তাহখানেক আগে একটা ফুটবল ম্যাচ হইল। ওই ফুটবল ম্যাচে ঘটে ঘটনাটা। একে একে ফুটবল ম্যাচে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রৌনকের সামনে বর্ণনা করলো মিজান, যা সে এক নির্ভরযোগ্য জায়গা থেকে মাত্র শুনে এসেছে। সব শুনে রৌনকের রাগের পারদ আকাশচুম্বী। হাত মুষ্টিবদ্ধ করে কঠোর গলায় সে জিজ্ঞেস করলো, সব কয়টার নাম ঠিকানা জোগাড় করছিস?
সব কয়টারে পারি নাই, কেউ আসলে জানে না ওদের পরিচয়। তবে এটা শুনলাম ওরা আমাদের জাতের না। জাতের না মানে? মানে বিহারি। কই থাইকা কেউ ওদের নিয়ে আইছে কেউ বলতে পারছে না। তবে উপমা যারে থাপড়াইছে ওই পোলাটার খোঁজ খবর পারছি। আর না, তার নাম স্বাধীন। এলাকার পাতি মাস্তান আসিল। কয়দিন হইল অপসজনের নাম লেখাইছে। লেহাইয়া বস ভাবা শুরু করছে নিজেকে। ওয়ার বসগিরি ছুটাবো আমি। পাখা গজাইছে, নাম লেখাই নিজের লিডার ভেবে বসে আছে। ওর সাহস কি করে হয় আমার উপমার দিকে হাত বাড়ায়? এই কথার জবাবে চিন্তাগ্রস্ত গলায় মিজান বলল, কিন্তু রনু, ওদের পরিচয় নেবার যাইয়ে মনের ভিতর খসখস শুরু হয়েছে আমার। রফিকারে যারা মারছিল ওরা ওদের মতো ছিল। নাম পরিচয়হীন হুট করে অপোজিশনের নাম লেখাইয়া বসগিরি শুরু করছিল। আবার ওই ছেলেগুলো, তোর কি মনে প্রশ্ন জাগতেছে না হুট করি শহরে নতুন মুখ বাড়তে শুরু করতেছে কেন? আর এরা এত আক্রমণাত্মক। মিজানের দুশ্চিন্তা এবার রনককেও ছুঁয়ে ফেললো কিছুটা। মুষ্টি শিথিল করে ভাবুক হয়ে সে বলল, এই ভাবনাটা আমার মাথায় আসছিল বেশ কয়েকবার। খোঁজ লাগাইতে বলছি আমি মজনুদের। সমস্যা নাই, আমরা ফিরে আসি, সব রহস্যের ঘাট উন্মোচন করে ফেলবো। রনকের কথায় আশ্বস্ত হলো মিজান। দুশ্চিন্তা সরে গিয়ে হাসির রেখা ফুটে উঠতে দেখা গেল ঠোঁটের কোণে। কোমর থেকে সদ্য কিনে আনা ফোল্ডের ছুরি বের করে রনকের দিকে বাড়ি দিতে দিতে বলল, আর স্বাধীন? মিজানের দিকে এক পলক তাকালো রনক। ছুরিটা হাতে নিয়ে বাঁকা হেসে স্বাগতোক্তি করলো, চলো স্বাধীন রে এই নচ্ছার পৃথিবী থেকে পার্মানেন্ট স্বাধীনতাটা দিয়ে আসি। রনকের কথায় হু হু করে হেসে উঠল মিজান। আজ বহুদিন পর শিকারীর ভূমিকায় দেখা যাবে তার প্রিয় বন্ধুটিকে। নৃশংস রনক আর শিকারের চোখে ভয়, দৃশ্য দুটো বড্ড আনন্দ দেয় মিজানকে। কেন আনন্দ দেয় জানা নেই। আসলে মানুষকে অবদমিত করে রাখার মধ্যেও একটা পৈশাচিক আনন্দ আছে। ডাক্তারের থেকে উপমার খোঁজ খবর নিয়ে এরপর বেরোলো রনক। স্যালাইনটা শেষ হলেই রিলিজ করে দেওয়া হবে শুনে যেমন স্বস্তি বোধ করলো, তেমনই আঘাতে ফুলা ওর মুখটা দেখে ভীষণ কষ্ট হলো। কষ্টে রাগ বাড়ে, ঘৃণা বাড়ে। স্বাধীন ছেলেটাকে সহজে মৃত্যু যে দেওয়া যাবে না প্রতিজ্ঞাবদ্ধ হলো। স্বাধীন নামক ছেলেটা প্রতিশোধে অন্ধ হয়ে চিন্তা করেনি একটা দুর্ঘটনা ঘটালে তার নিজের উপর এর প্রভাব কতখানি পড়তে পারে। ওর বন্ধুরা বারবার সাবধান করেছিল মেয়েটার খোঁজ খবর না নেওয়া অব্দি কিছু যেন না করা হয়। স্বাধীন তখন ভুল বুঝেছিল বন্ধুদের, কিন্তু এখন মনে হচ্ছে ওদের কথা চুপচাপ মেনে নিলে আজ দিক বেদিক হারা হয়ে প্রাণ হাতে নিয়ে এভাবে পালাতে হতো না। একটু আগেই পরিচয় পেয়েছে ও মেয়েটার। অতনু হাওলাদারের বোন হয় মেয়েটা। অতনু কতটা হিংস্র কারোরই অজানা নয়। একবার ধরতে পারলে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বে, লাশেরও খোঁজ পাবে না কেউ। না, অতনু ধরার আগে ওকে পালাতে হবে। গাইবান্ধার কাছাকাছি সাদুল্লাহপুরে ওর একটা দুঃসম্পর্কের মামার বাড়ি। আপাতত সেখানে গা ঢাকা দেবে স্বাধীন। এরপর পরিস্থিতি বুঝে ঢাকামুখী হবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত হাতে গুছিয়ে নেওয়া ব্যাগটা কাছে চাপিয়ে ঘর তালাবদ্ধ করে রওনা হলো স্বাধীন বাস স্টপের উদ্দেশ্যে। কিন্তু সে জানে না ইতিমধ্যে আজরাইল উপস্থিত হয়েছে তার প্রাণবায়ু টেনে নেওয়ার জন্য। যে ভ্যানে করে সে রওনা হয়েছে ওই ভ্যানটায় তাকে মৃত্যুকূপে নিয়ে রেখে আসবে। ছিন্ন বিচ্ছিন্ন সে হবেই, তবে যার হাতে ভেবেছিল তার হাতে নয়, অন্য কারোর হাতে, যাকে এখনো ঠিকঠাক চেনা হয়ে ওঠেনি, অথচ যার বিস্মৃতি ছড়িয়ে গেছে বহুদূর। শেষ মুহূর্তে হয়তোবা তার দৃষ্টি জুড়ে মেলা বসাবে নানামুখী প্রশ্নের ভিড়। তবে কি ক্ষমতা রদল বদল হয়ে গেল? তার প্রশ্নের একটাই উত্তর, হয়নি। কিন্তু হতে কতক্ষণ? এই শহরে কোনো কিছুর রদল বদল হতে সময় লাগে না। আগোচরে তাও কত কিছুই ঘটে যায়। খোঁজ রাখে কে কতখানি। তরতাজা একটা মানুষকে একদম গায়েব করে দেয়া কঠিন বই কি। কত দিকে খেয়াল রেখে কাজ করতে হয়, সন্দেহের অবকাশ যেন না থাকে। এছাড়াও এবারের কাজটা সবচেয়ে সিক্রেটিভ কাজগুলোর একটা হয়। বডি গুম আলামত মুছে দেয়া একা হাতে করতে হলো রওনক এবং মিজানকে। সব কাজ শেষ করে যখন ক্লাবে ফিরল তখন রাতের 3:15। টপাটপ 2 প্যাক জড়িয়ে ক্লান্ত শরীরে মিজান তো ঘুমে কাদা। ঘুম এলো না কেবল রওনকের। ক্লাবের বাইরে খোলা উঠোনে চেয়ার পেতে বসে রইল সে পুরো রাত।
নির্ঘুম রাতের ছাপে চোখের কোল ভরে উঠল। উঠোনটাও ভরে গেল সিগারেটের ফিল্টারে। কত প্যাকেট সিগারেট খেয়ে ফেলেছে বুঝতে পারল না রৌনক। এই চিত্রটা খুব পরিচিত একটা চিত্র। রক্ত হাত রাঙানোর রাতগুলিতে ঘুম তার চোখে জড়াতে চায় না। নিগুড় নিস্তব্ধতায় নিরালা বসে রাত পার করে দেয় সে। একা একা বড্ড অশান্তি হয় তার। অজানা কষ্টে বুক ভার হয়ে আসে। সে কি তখন পাপ পুণ্যের দ্বিধায় দ্বিধান্বিত হয়ে পড়ে? নইলে এত অশান্তি হবে কেন? ঠিক কোন বিষয় নিয়ে সে পাপ বোধ করে? তার জীবনে পাপের কাজ কতটুকু আর পুণ্যের কাজই বা কতটুকু? হিসেব কি নিজেরই জানা? আকণ্ঠ হতাশায় ডুবে চেয়ারে মাথা এলিয়ে দেয় রৌনক। দৃষ্টিজোড়া অদূরে নিকশ কালো আধারে ঢাকা সুবিশাল আকাশটার দিকে। রিক্ত শূন্য তিমিরে তাকিয়ে থাকতে থাকতে চোখ জোড়া ঝাপসা হয়ে ওঠে। দীর্ঘশ্বাস ছেড়ে সে আপন মনে বিড়বিড় করে, মুক্তি কোথায়? আগের রাতে ঠিক মতো ঘুম না হলেও দিনের বেলাটা একটু ঘুমিয়ে নেয় রৌনক। ঘুম থেকে উঠে একদম দুপুরের দিকে এরপর বেরিয়ে যায় হুন্ডা নিয়ে। এলেবেলে কিছু কাজ গুছিয়ে বাড়ি ফিরে। সন্ধেটা কাটায় ভাসতে আশিকের সাথে। এরপর ব্যাগ গুছিয়ে ভাই ভাবির থেকে বিদায় নিয়ে রাত 9:30টার দিকে রওনা হয় বাড়ি থেকে। ক্লাবের সামনে থেকে রিসিভ করবে কথা থাকলেও পরবর্তীতে জায়গা পাল্টে মিজানের বাড়িতে আসতে বলে দেয় আনিসকে। রওনা হবে ওরা 12টার দিকে। ততক্ষণ মিজানের বাড়িতেই সময় কাটানোর সিদ্ধান্ত নেয় রৌনক। মনটা ওর খচখচ করছে। শেষ মুহূর্তে উপমাকে দেখে যেতে পারলে ভালো হতো, কিন্তু এখন রাত। এই রাতে ওর দেখা পাবে কি করে? প্রিয় বন্ধুটির অস্থিরতা কি করে যেন বুঝে ফেলে মিজান। হুট করে প্রশ্ন করে, কি পাখিরে মনে পড়তেছে? বন্ধুর ঠাট্টায় যোগ দেয় না রৌনক। বিরক্তি ভাব ফুটিয়ে বলে, ঢের। মিজান হাসে। কোত্থেকে ছোট্ট একটা কাগজ এনে হাতে পুরে দিয়ে বলে, এই নে বেটা তোর পাখির নম্বর। কাগজটাতে চোখ বুলিয়ে অবাক হয়ে যায় রৌনক। সত্যি সত্যি একটা টেলিফোন নম্বর লেখা। বিস্ময়াভিভূত হয়ে শুধুই, তুই কোথায় পেলি? পাইছি একভাবে, সব তোরে কয়া লাগবে? তুই শিওর এটা ওদের বাড়ির নম্বর? আমার উপর সন্দেহ করিস বেটা? কপট রাগে মিজান। জবাবে মাথা চুলকে মৃদু হাসে রৌনক। কাগজটা হাতে নিয়ে একদণ্ড ভাবে। এরপর হুট করে মিজানকে বলে, চল। কই? ওর বাড়ির সামনে। মানে পাগল হয়েছি? স্বেচ্ছায় সিংহের গোয়ায় পা দেব কেন? ওই সিংহের গুহায় আমার হরিণী থাকে। হরিণীকে এক পলক দেখতে যাব। যাওয়া যাইয়ের কথা আছে কেন? কথা বললে তো হইতেছে। না, হবে না। কথা বললে দেখতে ইচ্ছা করবে। তুই শালা নিজেও ডুববি, আমাকেও ডুবাবি, সেই পায়তারা করতেছিস। আরে চল, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি যাবার পাবো না। হাওলদারের হাতে পান দেওয়ার শখ নাই আমার। আরে বেটা, আমি আছি তো। হুম। নিমরাজি ভাবে মাথা নাড়ে মিজান। ওকে টেনে দাঁড় করাতে করাতে রৌনক বলে, বন্ধুর বিপদে পাশে দাঁড়াবি না? শালা বন্ধু বন্ধু করে আমাকে বাস ডলা দিবি তুই। হাত ঝাড়া দিয়ে মোটরসাইকেলের চাবি আনতে যায় মিজান। মোটরসাইকেল ওরও একটা আছে। শখ করে কিনেছিল, কিন্তু তেমন কাজে লাগে না। প্রতিদিন দেখে, ঝেড়ে মুছে চকচকে করে আর ঘরের ভেতর রেখে দেয়। প্রয়োজন সব রৌনকের হুন্ডা দিয়েই তো হয়ে যায়। তাই তার মোটরসাইকেল ছুটিতে থাকে। আজ বহুদিন পর শখের মোটরসাইকেলটির ছুটি ফুরলো। কে জানে বন্ধ থাকতে থাকতে স্টার্ট নেওয়া ভুলে গেল নাকি মোটরসাইকেল। অ্যাক্সিডেন্টের পর থেকে সকলের বিশেষ যত্ন আত্মি পাচ্ছে উপমা। বিশেষ প্রয়োজন ছাড়া বিছানা থেকে এক পা নামতে হচ্ছে না। একটু নড়েচড়ে বসলেও অভ্র ছুটে এসে জিজ্ঞেস করছে, বু, তোমার কিছু লাগবে? একদিনই অস্থির উপমা। যত্ন আত্মি কম, রেস্ট্রিকশন লাগছে বেশি। মনে হচ্ছে জালে বন্দি করে রাখা হয়েছে তাকে। একটু হাঁটাচলা করতেও পারমিশনের প্রয়োজন পড়ছে। বেশ কিছুক্ষণ হয়েছে অভ্র নেই। কোথায় গেছে কে জানে। ভালোই হয়েছে, এবার একটু হাঁটাচলা করা যাবে। মুচকি হেসে নিঃশব্দে বিছানা থেকে নামলো উপমা। কলেজ যেতে পারেনি। মিতালি আর সাজুর বিষয়টা কতদূর গড়ালো তা নিয়ে খুব আগ্রহ ওর। আচ্ছা, মিতালিকে ফোন করলে কেমন হয়? ঘড়ির দিকে একবার তাকালো উপমা। বেশি রাত হয়নি, ফোন করাই যায়। ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে নিচতলায় গেল। এরপর টেলিফোন হাতে এক ছুটে ঘরে। কেউ দেখেছে কি না কে জানে। আচ্ছা, দেখলে দেখবে। নিঃশব্দে হেসে দরজা আটকে দিল। এরপর টেলিফোন কুলে করে বিছানার উপরে জামু ফেলে বসলো। রিসিভারটা হাতে নিয়ে একটা নম্বরে হাত লাগাবে ঠিক সময়ে হুট করে টেলিফোন বেজে উঠল। সাথে সাথে ভ্রু কুচকে গেল উপমার। রিসিভার কানে ঠেকে সে শোনার চেষ্টা করলো অপর পাশে কে। বাড়ির অন্য কাউকে চাইলে ফোন দিয়ে আসবে, এই তার পরিকল্পনা। কিন্তু 10-15 সেকেন্ডে উপাস থেকে কথা ভেসে না এলে ভ্রু কুচকে সে নিজে কথা বলল।
হ্যালো, কে? এবারেও নিস্তব্ধতা। এই করে করে বেশ কয়েকবার হেলো হেলো করলো উপমা। নীরবতা ভেঙে একটা শব্দ শোনা গেল না। একসময় উপমা বিরক্ত হলো, ফোন রেখে দিল। কিন্তু ফোন রেখে দিলে আবারও কল করলো উপাসের ব্যক্তিটি। এভাবে প্রায় 3-4 বার একই ঘটনা যখন ঘটতে দেখা গেল, তখন একটু সন্দেহ জাগলো উপমার মনে। হুট করে তার মাথায় একটা নাম এলো। কল করে চুপ থাকা ব্যক্তিটা রৌনক কি হতে পারে কোনোভাবে? না, সে কি করে হয়? কেনই বা? নিজের ভাবনায় ডুবে রয়েছে যখন উপমা, সেই বিরতিতে পঞ্চম কলটা এলো। পূর্বে নেয় ভদ্রতার সূচক 2 বার হেলো হেলো করে উপমাও থেমে গেল। কি ভেবে সময় নিয়ে সে ধীর গলায় বলল, আপনি আমাদের বাড়ির নম্বর পেলেন কোথায়? এতক্ষণে ফোনের ওপাশে নীরবতা ভাঙতে শোনা গেল। উপমার ধারণাকে সত্যি করে অপর পাশ থেকে রৌনক হেসে উঠল। উপমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি এখন কেমন আছো উপমা? ধারণাকে মিলে যেতে দেখে অবাক হলো উপমা। তথাপি নিজের বিস্ময় লুকিয়ে কড়া গলায় বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন। এবারে রৌনক তার কথার পাশ ঘেঁষে গেল না, একঘেয়ে ভাবে বলল, কেমন আছো বললে না? ফুস করে শ্বাস ছাড়ল উপমা। বুঝেছি, উত্তর দিবেন না। আছি, ভালো আছি আমি। ব্যথা কমেছে? কিছুটা। রাত হলে ব্যথা চারা দিয়ে ওঠে, সাথে জ্বর। ঔষধ খাচ্ছ নিয়মিত? খাচ্ছি। আচ্ছা, যত্ন নিও। এই, রাখছেন নাকি? হুট করেই বলে উঠল উপমা। জবাবে মিনিট খানেক নীরব রইল রৌনক। ক্ষীণ স্বরে বলল, এত জলদি? আরো কথা বলতে চাও? সহাস্যে প্রশ্ন করলো রৌনক। নির্বুদ্ধিতায় জিহ্বায় কামড় পড়ল উপমার। কান থেকে ফোন সরিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। কেন বলল কথাটা? ছি! উত্তর দিলে না? পুনরায় রৌনকের কথা ভেসে এলে ফোনটা কানে ধরল উপমা। আচ্ছা, তবে রাখি। উপমা শোনো। এবারে ইতস্তত ভাবে রৌনক বলল, একটু বাইরে আসবে? মানে? সহসা বিছানা থেকে নেমে পড়ল উপমা। আমতা আমতা করে রৌনক বলল, আমি তোমায় দেখতে এসেছি, একটু বারান্দায় এসে দাঁড়াও, দেখেই চলে যাব। কি? আটকে উঠে ফোন হাতে জানালার ধারে চলে গেল উপমা। পর্দা সরিয়েও কি দিয়ে দেখলো, ঠিক ওদের বাড়ির ঠিক সামনে শাটার নামানো দোকানের কাছে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে রৌনক। পাশে তার বন্ধু আছে বোধহয়। দোকানের সামনে হলুদ আলো জ্বেলে রাখায় দুজনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। রৌনকের এতখানি দুঃসাহস দেখে কেঁপে উঠল উপমা। অজানা আশঙ্কায় তার গলা শুকিয়ে আসতে লাগলো। তবু রৌনকের সাথে সামনে থেকে একবার দেখা হওয়া কিংবা কথা বলার লোকটা এড়িয়ে যেতে পারল না। বুকের কাঁপন সামনে রেখে তাই নিজেও দুঃসাহসিকতার একটা কাজ করে ফেললো। হুট করে বলে ফেললো, শুনুন, পেছনের গেটে আসুন, আমি নিচে নামছি। রৌনকের কাছে এমন উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত। যেমন অবাক সে হলো, তেমনই আনন্দ জেঁকে ধরল তাকে। ঠোঁটের কোণে ফুটে উঠল অবর্ণনীয় হাসির আভাস। সহাস্যে সে শুধালো, কোন দিকে ওটা? আপনার সামনে যে গলিটা আছে ওটা দিয়ে সোজা এসে বাইরে ঘুরলেই আমাদের পেছন গেট। ঠিক আছে, আসছি। ফোন কেটে পকেটে পুরে তৎক্ষণাৎ রাস্তা পার হয়ে গেল রৌনক। উত্তেজনায় বুকের ভেতর টিপ টিপ করছে তার। জানালা দিয়ে অস্থির চিত্তে রৌনককে এগিয়ে আসতে দেখে লজ্জায় গাল লাল হয়ে উঠল উপমার। পর্দা টেনে আপন মনেই সে বলে ফেলল, পাগল একটা। নিজেও কি কম পাগল? রৌনকের মুখোমুখি হবে ভেবে চটপট ফোন রেখে সোজা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়ল সে। বেনি করা আঁচলগুলোতে আরেকবার চিরুনি চালিয়ে মুখে একটু পাউডারের ছোঁয়া দিয়ে ওড়না পেঁচিয়ে সেও রওনা হলো পেছন গেটের উদ্দেশ্যে। ভাগ্যটা তার বড্ড ভালো। ড্রয়িং রুমে তখন বাড়ির কেউই উপস্থিত ছিল না, হয়তো বা তার রান্নাঘরে। সুযোগ বুঝে উপমা বড় বড় পা ফেলে বাড়ির বাইরে চলে এলো। পেছনের গেটে ততক্ষণে এসে পড়েছে রৌনক। ক্ষীণ আলোয় হেঁটে দরজা খুলতেই নিজের ঠিক সামনে রৌনককে দাঁড়াতে দেখলো উপমা। খুশির ছটা তার চোখে মুখে বিচ্ছুরিত হতে লাগলো। নিঃশব্দে কতক্ষণ তাকিয়ে রইল একে অপরের দিকে। এরপর বলা নেই কওয়া নেই হুট করে রৌনক এগিয়ে এসে উপমার একটা হাত চেপে ধরলো নিজের 2 হাতের মুঠোয়। কম্পিত গলায় বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি উপমা, দেখা হবে না কয়েকদিন, তাই তোমায় দেখতে এসেছিলাম। আকস্মাৎ রৌনকের হাতের স্পর্শে চমকে গিয়েছে উপমা। দ্রুত সে নিজেকে সামলে নিল। স্বাভাবিক গলায় শুধালো, কোথায় যাচ্ছেন? শহরের বাইরে। ফিরবেন কবে? জানা নেই। উত্তর শুনে মলিন হয়ে উঠল উপমার মুখখানা। কতদিন দেখা হবে না মানুষটার সাথে, খারাপ লাগবে তার, ভীষণ খারাপ। উপমাকে নিশ্চুপ থাকতে দেখে রৌনকি আবার বলল, আমি আগে ভাবতাম আমার কোনো পিছুটান নেই, কিন্তু এখন মনে হচ্ছে। কথা সম্পূর্ণ করলো না রৌনক। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে উপমা শুধালো,
এখন কি মনে হচ্ছে আছে? জবাবে সরাসরি উপমার চোখে চোখ রাখলো রনক। মৃদু শব্দে বলল, আছে। সাহস করে এবার দুপা এগিয়ে এলো উপমা। বুকের কাছটায় রনকের শার্ট খামছে ধরে অস্ফুট স্বরে বলল, জলদি ফিরবেন। বলতে বলতে তার মেয়েদের কপাল দয়ে নোনা জলের ধারা বইতে দেখা গেল। এই নোনা জলের কি অর্থ উপমা কিংবা রনক কেউই জানে না, জানার চেষ্টাও করলো না। বিনিময়ে বুকের উপর উপমার হাতটায় আলতো করে হাত রাখলো রনক। বলল, ফিরবো, অপেক্ষা করো। আমার সমস্ত অপেক্ষা আপনাকে ঘিরেই। এক মুহূর্ত ব্যয় না করে ফিসফিসিয়ে বলল উপমা। ওর কথায় থমকে গেল রনক। আরেকটা বাঁধন কেটে যেতেই মনের ভেতর অদ্ভুত ইচ্ছেরা হানা দিতে শুরু করলো। খুব ইচ্ছে হলো মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু এতখানি অধিকার যে ও পায়নি। সুপ্ত ইচ্ছেকে দমিয়ে রেখে তাই বলল, উপমা, যাই। যাই বলতে হয় না, বলুন আসি। বুকের উপর থেকে হাত সরিয়ে নিল উপমা। কোচকে যাওয়ার শার্টের দিকে একবার চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো রনক। ধীর গলায় বলল, আচ্ছা আসি। পিছু মরে যেতে উদ্বুদ্ধই হয়েছিল, কয়েক পা এগোতেই পুনরায় ডাক পড়ল, শুনুন। সাথে সাথে ফিরে তাকালো রনক। উপমা কিছু বলল না। এই মুহূর্তে ওর ইচ্ছে করছে ছুটে গিয়ে রনকের বুকে লুকাতে, কিন্তু সাহস হচ্ছে না। বুকে লুকাতে গেলে একটা অধিকার থাকতে হয়, সম্পর্কের নাম থাকতে হয়। তার তো দুটোর একটাও নেই। বিনা সম্পর্কে এতখানি কি করে এগোয়? ছোট্ট শ্বাস ফেলে উপমা বলল, কিছু না। রনক দাঁড়ালো 2 মিনিট, কি মনে করে না গিয়ে ফিরে এলো। সস্নেহে উপমার মাথায় হাত রাখলো, আলতো করে হাত বুলিয়ে বলল, ভালো থেকো ছায়াকন্যা। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ছায়ায় মিলে গেল। ওর অবয়ব সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার পর ফিরে এলো উপমা। ঘরে এসে ব্যাগের ভেতর থেকে খাতা বের করে কম্পিত হাতে লিখলো, আপনি এত পাগল কেন? মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটা বড় চালান দেশে ঢুকবে। দীর্ঘ 2 সপ্তাহে নাটকীয় ঘোরাফেরার পর রনকরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে সাবরাং বলে একটা জায়গায়। এটি টেকনাফ মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে একটি ইউনিয়ন। এর অন্তর্গত গ্রাম শাহপুরীর দ্বীপ। যুদ্ধোত্তর দেশটা অনেকখানি গুছিয়ে নেওয়ার পর কাটছাট করে ভ্রমণ করার মতো বেশ জায়গা পাওয়া গেছে। তার মধ্যেও শহরপুরীর দ্বীপ একটি। তবে ভ্রমণ পিপাসু নয়, বরং আনিস শেখের পরামর্শে জেলের বেশে লোকালদের মধ্যে মিশে গেছে রনকরা। দিনের আলোয় কিংবা রাতের আধারে অন্যান্য জেলেগুলোর মতো সমুদ্র সেচে মাছ আহরণের চেষ্টায় মত্ত থাকার অভিনয়ে সামিল ওদের আড়ালে আবদালে অভিযানটা চালিয়ে যেতে সমস্যা হয়নি। অধিকাংশ অভিযান যদিও রাতের আধারে হয়েছে, তবে সফল হয়েছে। সফলভাবে 2টো বোটের মালামাল ইতিমধ্যে ঢাকামুখী করতে পেরেছে তারা। মালামাল সব যাচ্ছে অভিনব কায়দায়, মাছ এবং লবণের গাড়িতে করে। তত্ত্বাবধানে আছে রনক এবং আনিসের খাস কর্মচারী সুহেল। রনকের কাজ যে কোনোভাবে মালামাল গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করা, আর সুহেলের তা পৌঁছলো কি না তা খবর সংগ্রহ করা। ক্লান্তিহীন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তারা। আজ এখানে তাদের শেষ দিন। রাতে শেষ বোটটা এলে পার্টির হাতে বাকি অর্ধেক টাকা বুঝিয়ে দিয়ে রনকরা রওনা হবে আপন নীরের উদ্দেশ্যে, আপন জনদের কাছে। প্রতিদিনের মতো আজও সদল বলে নৌকা যোগে অবস্থান করছে ওরা শাহপুরীর দ্বীপে। এই দ্বীপটায় 3টি সৈকত রয়েছে এবং এখান থেকে মায়ানমারে মংডু প্রদেশ দৃশ্যমান। একটু সামনে এগুলি আরাকান পাহাড় ও সেন্ট মার্টিনও দেখা যায়। আজ শেষ বিকেলের দিকে বেরিয়েছে রনকরা, অস্ত্রশস্ত্র সমেত। 2 দিন যাবৎ একটা খচখচানি ভাব জাগছে রনকের মনে। সবাইকে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে। কেন যেন মনে হচ্ছে আজ তাদের উপর অ্যাটাক হতে পারে। মনে হওয়ার বিশেষ কারণ হলো এই এলাকায় এসেছে থেকে কেউ একজন তাদের নজরে নজরে রাখছে। সূক্ষ্মভাবে খেয়াল করেছে রনক। এই কদিন যেখানে যেখানে গেছে সেখানে অপরিচিত আততায়ীর পদচারণা টের পেয়েছে, কিন্তু বুঝে উঠতে পারছে না এই আততায়ী কার পক্ষের। অল্প কিছুক্ষণ হয় সমুদ্রে নামানো হয়েছে নৌকা। চঞ্চল কল্লোলিত ঢেউয়ের মুহূর্তে ধাক্কায় দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে ওরা। নৌকার কিনারে দাঁড়িয়ে 2 হাতে কোমরে রেখে চারিদিক পর্যবেক্ষণ করছে রনক। যতদূর চোখ যায় বিস্তৃত জলরাশি, সমুদ্রের ধার ঘেঁষা দিগন্ত চূড়া, লবণ প্রান্তর আর জেলেদের ছোট্ট ছোট্ট করে ঘরগুলি দৃষ্টিতে ছোট হয়ে এসেছে। রোদের তেজ তেমন দেখা যায়নি আজ। সারাদিন আকাশ ঘষা স্ল্যাটের মতো কালচে ধূসর বর্ণ ধারণ করে রেখেছে। থেকে থেকে শীতল বাতাস গা ছুঁয়ে দিচ্ছে। বাতাসে ভেসে আসছে আর্দ্র মাটির সুদাগন্ধ। কোথাও বৃষ্টি হয়েছে নাকি? এখানেও তবে বৃষ্টি নামবে? ঠিক অভিমানী কন্যার নোনা অশ্রুমালার মতো ছুপ ছুপ।
আকাশ এবং সমুদ্রের মধ্যে একটা মিল খুঁজে পায় রৌনক। দুটোই কিন্তু দু অর্থে পানি, একটা জমাট বাঁধা পানি, অন্যটা ফিনিল ঢেউয়ের তরল পানি। দুই পানি একত্র হওয়ার সময় অনেক সংকেত পাওয়া যায়। এই যেমন বিষণ্ণতা মেখে ভেসে বেড়ানো মেঘরাশি, বুঝে আসা আধার, বাতাসে বৃষ্টির ঘ্রাণ। আজ ওরা ছাড়া আর কেউ নৌকা নামায়নি, সবটাই পরিকল্পিত, বুঝতে পারছে রৌনক। পিছু হটার সুযোগও আর নেই, প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। পরিস্থিতি যা আসে মোকাবেলা করতে হবে। ফুস করে শ্বাস ফেলে ঘুরে তাকায় রৌনক। নৌকায় অবস্থিত সকলের উদ্দেশ্যে বলে, অস্ত্র হাতে নিয়ে সবাই প্রস্তুত থাকো, বাকি আলোটুকু নিভে গেলে প্রয়োজন হইতে পারে। ভাই আপনি কি কিছু সন্দেহ করতেছেন? সহসা প্রশ্ন করে কেউ একজন। হ্যাঁ বোধক মাথা নাড়ে রৌনক। করতেছি। মালামাল? ছেলেটার কণ্ঠে শঙ্কা প্রকাশ পায়। রৌনক অভয় দিয়ে দৃঢ় গলায় বলে, জানমাল কোনো কিছুরই ক্ষতি হইতে দিব না আমি। ভরসা রাখো আর সতর্ক থাকো। এরপর সময় কাটে পলকে পলকে। মাগরিবের আজানের পর আধার নামে ছুপ করে নৌকা নিয়ে ফিরতি পথ ধরে ওরা। কিনারে পরিকল্পিত জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। নিগড় আধার মাঝে কূপের ক্ষীণ আলো পরিচিত মুখগুলোকে চেনার সুযোগ করে দেয় কেবল। থেকে থেকে বাতাসের ধাক্কায় কুপিটাও নিভে যেতে চায়। সময় বাড়ার সাথে সাথে আর্দ্র হাওয়ায় বেগ বাড়তে থাকে। হুড়মুড় করে আছড়ে পড়ার সে হাওয়ার ভর সইতে পারে না কুপির আগুন। পটপট করে কয়েকবার কেঁপে উঠে বুঝে যায়, আবারও জ্বালানো হয় তাকে। এই করে করে এক সময় সে ক্ষণ আসে। জলরাশিতে অস্থিরতা তুলে অস্ত্রবাহী ট্রলার পারে ভেড়ে কাঁচা রাস্তা মারি এসে যায় ঢাকাগামী বাহনটিও। দ্রুত হাত পা চালিয়ে ওগুলো বাহনে তুলে পার্টির হাতে টাকা বুঝিয়ে দেয় রৌনক। এরপর মালবাহী বাহন গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে পার্টিকে বিদায় জানিয়ে তারা রওনাই হবে। সেই মুহূর্তে কোত্থেকে একদল আততায়ীর আকস্মাত হামলে পড়ে তাদের উপর। হামলার জন্য প্রস্তুতি নিয়ে থাকলেও লোকবল কিছু কম হওয়ায় আধার ফুঁড়ে পাল্টা আক্রমণ বেশ অসুবিধে হয় রৌনকদের। ওদিকে পাল্লা ভারী, পরপর গুলিবর্ষণে নাকাল করে ফেলতে চায়। রৌনকরা তবু লড়ে যায় ওদের সাধ্যমতো। একসময় শত্রুপক্ষের তেজ কয়েক গুণ বেড়ে যায়। রৌনকদের দলের কয়েকজন আহত হয়ে পড়ে। রৌনক বুঝে যায় পাল্টাঘাতের সময় ব্যয় করলে জীবন নিয়ে ফেরা সম্ভব নয়, একমাত্র পলায়নেই বাঁচা সম্ভব। আহত সঙ্গীদের কাঁধে চাপে কাঁচা রাস্তা দিয়ে ফিরতি পথ ধরে তারা। যে করেই হোক লুকালয়ে ঢুকতে হবে। যেতে যেতে কয়েকটা ফাঁকা গুলি ছুড়ে রৌনক, মিজান, শত্রুরা ঘাট বেঁধে পেছনে পড়েছে। ফিরতি পথ ধরতে দেখলে ওরাও থেমে থাকে না, পিছু নেয়। পায়ে গতি বাড়িয়ে লুকালয়ের কাছে চলে এলে ওপাশে গুলি বর্ষণ বেড়ে যায়। বিষয়টা ঠিক আন্দাজের হিলছোড়ার মতো, কাউকে না কাউকে লেগে যাক, এবং লেগে যায়ও রৌনককে। ডান দিকের কাঁধ বরাবর একটা সংলগ্ন একটু নিচে তীক্ষ্ণ শ্যালের আভাস পায় ও দুটো। অজান্তে মুখ দিয়ে বেরিয়ে আসে যন্ত্রণাসূচক একটি শব্দ। হাতের পাশাপাশি অবশ হয়ে আসতে চায় সমস্ত শরীর। ঈষৎ বেঁকে বা হাতে চেপে ধরে নিজের ডান কাঁধ, হাতের ভেতর উষ্ণ তরলের উপস্থিতি। বড় বড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে চায় কিন্তু পারে না। পাশে থেকে মিজান আত্মচিৎকার করে ওঠে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।